যদি আপনি সৈকতে খেলার সময় হঠাৎ লক্ষ্য করেন যে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে এবং দ্রুত সরে যাচ্ছে, তবে অবিলম্বে সেই স্থান ত্যাগ করা এবং উঁচু আশ্রয় খোঁজা সবচেয়ে ভালো, কারণ এটি সম্ভবত সুনামির আগমনের পূর্বাভাস। কেন এই পূর্বাভাসগুলি ঘটে, সুনামি কিভাবে তৈরি হয় এবং মানুষের কাছে কী ধরনের সতর্কতা ও মোকাবিলা ব্যবস্থা রয়েছে, আসুন আমরা অ্যানিমেশনের মাধ্যমে এটি অন্বেষণ করি। যদি আমরা পৃথিবীর সমস্ত সমুদ্রের জল নিষ্কাশন করি, তাহলে আমরা দেখতে পাব যে পৃথিবীর পৃষ্ঠ একটি কঠিন একক নয়, বরং 7টি প্রধান প্লেট দ্বারা গঠিত একটি ধাঁধার মতো। এই প্লেটগুলি স্থির নয়, বরং ধীরে ধীরে চলে, যার চালিকা শক্তি পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত গলিত শিলা দ্বারা গঠিত তাপীয় পরিচলন থেকে আসে। ঠিক যেমন জলের উপর ভাসমান বরফের খণ্ডগুলি ক্রমাগত ধাক্কা দিয়ে সরানো হয়, তেমনি পৃথিবীর ভূত্বকীয় প্লেটগুলিও গলিত শিলা দ্বারা ধাক্কা দেওয়া হয়। এই চলাচল দুটি প্লেটকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে ফাটল তৈরি করতে পারে, যেমন বিখ্যাত পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। এটি তাদের একে অপরের সাথে ধাক্কা লাগিয়ে উঁচু পর্বতমালা তৈরি করতে পারে, যেমন হিমালয় পর্বতমালা। যখন ঘন মহাসাগরীয় প্লেট ঘন মহাদেশীয় প্লেটের সাথে ধাক্কা খায়, তখন মহাসাগরীয় প্লেটটি সাধারণত মহাদেশীয় প্লেটের নিচে চলে যায় আর মহাদেশীয় প্লেটটি উপরে উঠে যায়। এইভাবে গভীর সমুদ্রের খাঁট তৈরি হয় এবং এই সাবডাকশন জোনগুলির কাছাকাছি ভূত্বকীয় চলাচলের ফলে সৃষ্ট চাপ জমা হয়। এই চাপ একদিন মুক্ত হবেই। যদি এটি ধীরে ধীরে মুক্ত হয়, তবে সাধারণত এর কোনো বড় প্রভাব পড়ে না, কিন্তু যদি এটি দ্রুত মুক্ত হয়, তবে এটি একটি শক্তিশালী ভূমিকম্পের কারণ হবে এবং একই সাথে সমুদ্রের জলকে প্রচণ্ডভাবে আলোড়িত করবে। এর ফলে প্রতি ঘণ্টায় শত শত কিলোমিটার বেগে ছড়িয়ে পড়া বিশাল ঢেউ তৈরি হয়। প্রথমে এই ঢেউগুলির বিস্তার খুব কম থাকে, যা সাধারণত ৮ মিটারেরও কম উঁচু ঢেউ তৈরি করে, তাই সমুদ্রে এগুলি প্রায়শই নজরে পড়ে না, কিন্তু তাদের তরঙ্গদৈর্ঘ্য শত শত কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই ঢেউগুলি যখন উপকূলের দিকে ধেয়ে আসে, তখন জলের গভীরতা কমে যাওয়ার সাথে সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। আসুন আমরা একটি পরীক্ষার মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা একটি কাঁচের প্লেট দিয়ে জলের ট্যাঙ্কের জলকে ধাক্কা দিয়ে ঢেউ তৈরি করি এবং ঢেউটি অন্য প্রান্তে পৌঁছানোর সময় রেকর্ড করি। এরপর আমরা অর্ধেক গভীরতার একটি জলের ট্যাঙ্কে একই শক্তি দিয়ে ঢেউ তৈরি করলে আমরা দেখতে পাব যে ঢেউটি অন্য প্রান্তে পৌঁছতে তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। এর কারণ হল ঢেউয়ের গতি জলের গভীরতার সাথে সম্পর্কিত। জল যত অগভীর হবে, ঢেউয়ের গতি তত কম হবে। একই সাথে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যাবে এবং মোট শক্তি মূলত সংরক্ষিত থাকবে। ফলে ঢেউয়ের শক্তি একটি ছোট তরঙ্গ দৈর্ঘ্য এবং একটি ছোট স্থানে সংকুচিত হবে, যা শেষ পর্যন্ত ঢেউয়ের উচ্চতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। এই কারণেই উপকূলের কাছে আসার সময় ঢেউগুলি বিশাল হয়ে যায়, এমনকি সুনামিতে পরিণত হয়। আমরা কখনো কখনো যে সমুদ্রের জল দ্রুত সরে যাওয়ার ঘটনাটি দেখি, তা হল সুনামির ঢেউয়ের খাঁজটি ঢেউয়ের চূড়ার আগে উপকূলে পৌঁছায়, যার ফলে জলের একটি অস্থায়ী প্রত্যাহার ঘটে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারতীয় প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের মধ্যে একটি প্রচণ্ড সংঘর্ষ ঘটে, যা শেষ পর্যন্ত প্রায় ১০ মিনিট স্থায়ী একটি বিশাল ভূমিকম্পের সূত্রপাত করে। এর ফলে যে শক্তি নির্গত হয়েছিল তা হিরোশিমায় ফেলা ৩০,০০০টি পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির সমান ছিল। এটি ৩০ মিটার পর্যন্ত উঁচু বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যা ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং অন্যান্য অনেক দেশে মারাত্মক আঘাত হানে এবং ৩,৪০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু ঘটায়। তাহলে সুনামি কি পূর্বাভাস দেওয়া সম্ভব? যদিও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কঠিন, তবে সুনামির জন্য সতর্কতা ব্যবস্থা ধীরে ধীরে পরিণত হয়েছে। বর্তমানে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত সাধারণ পদ্ধতি হল সমুদ্রের তলদেশে চাপ সংবেদক স্থাপন করা, যা জলের স্তরের পরিবর্তনগুলিকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে। একবার অস্বাভাবিক ওঠানামা শনাক্ত হলে এটি একটি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে উপকূলীয় বাসিন্দাদের কাছে একটি সতর্কতা পাঠাতে পারে। প্রকৃতপক্ষে ২০০৪ সালের সে বিপর্যয়ে ঢেউগুলি কেন্দ্রস্থল থেকে সুমাত্রার উপকূলে পৌঁছতে প্রায় ২০ মিনিট, থাইল্যান্ডে পৌঁছতে প্রায় ১ ঘণ্টা এবং শ্রীলঙ্কায় পৌঁছতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগেছিল। যদি সেই সময় আধুনিক সতর্কতা ব্যবস্থা থাকত, তাহলে মূল্যবান সরিয়ে নেবার সময় পাওয়া যেত এবং অনেক জীবন বাঁচানো যেত।
সুনামি প্রতিরোধের ক্ষেত্রে জাপানকে প্রযুক্তিগতভাবে উন্নত এবং অভিজ্ঞ বলে মনে করা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও ২০১১ সালের পূর্ব জাপান মহাভূমিকম্পে তারা সুনামির উচ্চতা মাত্র ৩ মিটার পূর্বাভাস করেছিল, যেখানে প্রকৃত উচ্চতা ছিল ১৫ মিটার। অপর্যাপ্ত মোকাবিলা ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা এবং অন্যান্য দুর্যোগ ঘটে। এটি আবারও আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির মুখে মানুষের সর্বদা শ্রদ্ধাশীল থাকা উচিত।